অবশেষে স্বাক্ষর হলো যুক্তরাষ্ট্র ইরান বহুল প্রতীক্ষিত শান্তি চুক্তি, সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্র প্রকাশ করল চুক্তির 14 দফা। তেহরান ওয়াশিংটন কে বেশি সুবিধা পেল সেটাই এখন প্রধান আলোচনা। ইরানের সঙ্গে ট্রাম্পের চুক্তিতে যুক্তরাষ্ট্রের তীব্র ক্ষোভ, আত্মসমর্পণ দলিল বলছেন ডেমোক্রেটরা। মার্কিন বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে ইরান, অবরোধ সত্ত্বেও হরমুজ দিয়ে পার করেছে প্রায় 4 বিলিয়ন ব্যারেল তেল। আমি না থাকলে ইসরায়েলও থাকতো না, নেতানিয়াহুকে সতর্কবার্তা দিলেন ট্রাম্প। অর্থের বিনিময়ে বন্ধ হলো ইরানের হামলা, সংবাদ মাধ্যমের দাবি, আমিরাতের অস্বীকার। ট্রাম্পের জামাতার বিলাসবহুল প্রকল্প ঘিরে উত্তাল আলবেনিয়া, ফ্লেমিঙ্গো পাখি নিয়ে রাস্তায় হাজারো মানুষ। পরকীয়ার তথ্য দিয়ে ব্ল্যাকমেইলের চেষ্টা করেছিলেন অ্যাপস্টিন, বিল গেটসের ভয়ঙ্কর স্বীকারোক্তি। জন্মদিনে ট্রাম্পের কাছে ফোন করলেন পুতিন ও জেলেনস্কি, যুদ্ধ বন্ধ নিয়ে চলেছে আলোচনা। ইউক্রেনীয় সেনাদের হত্যায় সে দেশের তরুণীদেরই ব্যবহার করছে রাশিয়া। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি সপ্তাহের বিশেষ সঙ্গে আছি আমি সুপ্তি রায়। মাসের পর মাস ধরে চলা উত্তেজনা, সংঘাত ও কূটনৈতিক টানাপোড়েনের পর অবশেষে বহু আলোচিত সেই সমঝোতার স্মারকে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো প্রচলিত কূটনৈতিক রীতির বাইরে গিয়ে কোনো আনুষ্ঠানিক বৈঠক বা মুখোমুখি উপস্থিতি ছাড়াই ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হয়েছে এই স্বাক্ষর প্রক্রিয়া। আর এই অগ্রগতি নতুন করে আশা জাগাচ্ছে দীর্ঘদিনের বৈরিতার পর ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক হয়তো প্রবেশ করতে যাচ্ছে নতুন অধ্যায়ে। কোনো আনুষ্ঠানিকতা নয়, এমনকি দুই দেশের প্রতিনিধিরাও ছিলেন না মুখোমুখি। এমন পরিস্থিতিতেই বহুল আলোচিত সেই সমঝোতার স্মারক শেষ পর্যন্ত স্বাক্ষরিত হয়েছে। পরে অবশ্য আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত সমঝোতার স্মারক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তেহরান। দুই পক্ষের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত না হয়ে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে এই চুক্তিতে সই করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেন। তার ভাষায়, দীর্ঘ আলোচনা ও প্রক্রিয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার স্মারকটি এখন উভয় পক্ষের সম্মতিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে। এই ঘোষণাটি এলো এমন এক সময় যখন চুক্তির আওতায় ইরানের বিপুল পরিমাণ আন্তর্জাতিক বিনিয়োগের সম্ভাবনা এবং বিভিন্ন অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা নিয়ে চলছিল আলোচনা। ফলে অনেক বিশ্লেষকের মতে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হওয়া এই চুক্তি শুধু যুদ্ধবিরতির পথই সুগম করবে না, বরং দীর্ঘদিনের বৈরিতার পর ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ককে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। তবে এই সমঝোতা বাস্তবে কতটা কার্যকর হয় এবং দুই দেশের মধ্যে স্থায়ী কোনো চূড়ান্ত চুক্তির পথ কতটা সুগম করবে, এখন আন্তর্জাতিক মহলের নজর সেদিকেই। যে নথিকে ঘিরে চলছিল গোপন আলোচনা ও কূটনৈতিক হিসাব নিকাশ, অবশেষে সেটি প্রকাশ্যে এনেছে যুক্তরাষ্ট্র। 14 দফার এই সমঝোতায় উঠে এসেছে যুদ্ধ থামানো থেকে শুরু করে ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালী এবং নিষেধাজ্ঞা শিথিলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। ফলে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতির জন্য এই নথিকে দেখা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দলিল হিসেবে। তবে এই চুক্তিতে কার লাভ বেশি, তেহরান নাকি ওয়াশিংটনের, জানবো অর্পিতা জাহানের প্রতিবেদনে। অবশেষে প্রকাশ্যে এলো সেই 14 দফা, যে সমঝোতা নিয়ে এতদিন পর্দার আড়ালে চলছিল কূটনৈতিক হিসাব নিকাশ, সেটি এবার সামনে আনলো যুক্তরাষ্ট্র। যুদ্ধের ধোঁয়া, হরমুজ প্রণালীর উত্তেজনা, নিষেধাজ্ঞার চাপ আর পারমাণবিক কর্মসূচি সব মিলিয়ে এই নথি এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে আলোচিত দলিল। প্রশ্ন হলো, এই চুক্তিতে লাভ কার বেশি, তেহরান নাকি ওয়াশিংটন? যুক্তরাষ্ট্র প্রকাশ করা নথির নাম দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যকার ইসলামাবাদ সমঝোতা স্মারক। এতে রয়েছে মোট 14টি দফা। প্রথম দফা, যুক্তরাষ্ট্র, ইরান ও তাদের মিত্ররা লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ করবে, একে অপরের বিরুদ্ধে নতুন যুদ্ধ, হামলা বা হুমকি দেবে না। দ্বিতীয় দফা, দুই দেশ একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখাবে, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। তৃতীয় দফা, সর্বোচ্চ 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবে দুই পক্ষ, প্রয়োজন হলে সময় বাড়ানো যাবে।
চতুর্থ দফা, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে নিতে শুরু করবে। 30 দিনের মধ্যে অবরোধ পুরোপুরি তুলে নেওয়ার কথা রয়েছে। পরে ইরানের কাছাকাছি এলাকা থেকে মার্কিন সেনাও সরানো হবে। পঞ্চম দফা, ইরান হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করবে, মাইন অপসারণ করবে। ষষ্ঠ দফা, ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নে $30 বিলিয়ন পরিকল্পনা তৈরি করবে যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক অংশীদারেরা। সপ্তম দফা, চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে ইরানের ওপর থাকা নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহার করা হবে। অষ্টম দফা, ইরান আবারও জানাবে তারা পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ করবে না। সমৃদ্ধ ইউরেনিয়াম আইএইএর তত্ত্বাবধানে নিষ্ক্রিয় করার বিষয়ে আলোচনা হবে। নবম দফা, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত বর্তমান পরিস্থিতি বজায় থাকবে, ইরান পারমাণবিক কর্মসূচির অবস্থা বদলাবে না, যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা দেবে না। দশম দফা, ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য রপ্তানিতে ছাড় দেবে যুক্তরাষ্ট্র, ব্যাংকিং, বীমা ও পরিবহন সুবিধাও এর মধ্যে থাকবে। 11 দফা, ইরানের জব্দ থাকা তহবিল ও সম্পদ ব্যবহারের পথ খুলে দেওয়া হবে, ইরানের কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজন অনুযায়ী সে অর্থ ব্যবহার করতে পারবে। 12 দফা, পুরো সমঝোতা বাস্তবায়ন ঠিকভাবে হচ্ছে কিনা তা দেখার জন্য একটি নির্বাহী ব্যবস্থা গড়ে তোলা হবে। 13 দফা, MOU সই হওয়ার পর 1, 4, 5, 10 ও 11 নম্বর দফার বাস্তবায়ন সঙ্গে সঙ্গে শুরু হবে। 14 দফা, চূড়ান্ত চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাধ্যতামূলক প্রস্তাবের মাধ্যমে অনুমোদন করা হবে। সব মিলে ইরান পাচ্ছে অবরোধ শিথিল, তেল রপ্তানির সুযোগ, অর্থনৈতিক পুনর্গঠনের প্রতিশ্রুতি ও জব্দ অর্থ ব্যবহারের পথ। অন্যদিকে যুক্তরাষ্ট্র পাচ্ছে হরমুজ প্রণালী খুলে যাওয়ার নিশ্চয়তা, পারমাণবিক কর্মসূচির ওপর নিয়ন্ত্রণের সুযোগ ও যুদ্ধ থামানোর রাজনৈতিক সুবিধা। তাই এই 14 দফা শুধু চুক্তির কাগজ নয়, এটি মধ্যপ্রাচ্যের নতুন দর কষাকষির মানচিত্র। এখন দেখার বিষয়, এই নথি সত্যি শান্তির দরজা খোলে নাকি 60 দিনের আলোচনায় নতুন উত্তেজনার শুরু হয়ে দাঁড়ায়। যে যুদ্ধকে এতদিন নিজের বড় কূটনৈতিক সাফল্যের পথে রূপ দিতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেটিকে যুক্তরাষ্ট্রের জন্য এক লজ্জাজনক পরাজয় হিসেবে ব্যাখ্যা দিচ্ছেন বিরোধী ডেমোক্র্যাটরা। যুদ্ধ থামানোর সম্ভাবনায় যখন আন্তর্জাতিক মহলে স্বস্তির আভাস দেখা যাচ্ছে, ঠিক তখনই ওয়াশিংটনে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। ট্রাম্পের এই চুক্তিকে কেউ বলছেন ব্যর্থতার স্বীকৃতি, আবার কেউ সরাসরি একে ইরানের কাছে যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণের দলিল বলেও করেছেন অভিহিত। যে যুদ্ধ শুরু হয়েছিল জয়ের প্রতিশ্রুতি দিয়ে, সেই যুদ্ধের শেষটা নাকি হতে যাচ্ছে এক আত্মসমর্পণ দলিলে। অন্তত যুক্তরাষ্ট্রের বিরোধী দল ডেমোক্রেটদের অভিযোগ তেমনই। তাদের দাবি শত শত বিলিয়ন ডলার ব্যয় আর প্রাণহানির পর যে চুক্তির পথে হাঁটছেন ডোনাল্ড ট্রাম্প, সেটি কোনো বিজয় নয়, বরং ইরানের কাছে যুক্তরাষ্ট্রের নতি স্বীকার। এর আগে মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামানোর যে চুক্তিকে ডোনাল্ড ট্রাম্প নিজের বড় কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরেছেন, সেটিকেই যুক্তরাষ্ট্রের জন্য এক লজ্জাজনক পরাজয় হিসেবে আখ্যা দিচ্ছেন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা। এমনকি কেউ কেউ বলছেন এটি কোনো শান্তি চুক্তিই নয়, বরং ইরানের সামনে ওয়াশিংটনের আত্মসমর্পণের দলিল। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। এদিকে যুদ্ধ থামার সম্ভাবনায় যখন বিশ্বজুড়ে তৈরি হচ্ছে স্বস্তির আবহ, তখন ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। সেখানে শুরু হয়েছে নতুন বিতর্ক। ডেমোক্রেটিক পার্টির শীর্ষ আইন প্রণেতারা ট্রাম্পের চুক্তি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ ও সন্দেহ প্রকাশ করেছেন। তাদের মতে কয়েক মাস ধরে চলা যুদ্ধ, বিপুল অর্থ ব্যয় ও প্রাণহানির পর যে সমঝোতার দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, তা কোনো বিজয়ের গল্প নয়। ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যাডাম শিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রাম্পের এই উদ্যোগের সমালোচনা করে লিখেছেন, প্রেসিডেন্ট বলেছেন যুদ্ধ শেষ। তিনি আশা করেন যে ট্রাম্পের কথাই যেন সত্যি হয়। তবে এর আগেও এমন বহু কথা শোনা গেছে এবং এর সঙ্গে অসংখ্য ভাঙা প্রতিশ্রুতির রেকর্ডও রয়েছে। শিফ আরও অভিযোগ করেন, ট্রাম্প নতুন যুদ্ধ শুরু করলেও তার খরচ কমাতে পারেননি, যা যুক্তরাষ্ট্রের জনগণকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আরও কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য সেথ মলটন। এটিকে ইতিহাসের অন্যতম একটি বাজে চুক্তি হিসেবে অভিহিত করে সংবাদ মাধ্যম MS নাউকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এটি অত্যন্ত ভয়াবহ একটি চুক্তি। এটি মূলত ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতার কাছে জমা দেয়া একটি আত্মসমর্পণ দলিল ছাড়া আর কিছুই নয়। মলটনের অভিযোগ, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের করদাতাদের প্রায় $100 বিলিয়ন খরচ হয়েছে, প্রাণ হারিয়েছেন 14 জন মার্কিন নাগরিক। অথচ এত মূল্য দেওয়ার পর যে ফলাফল পাওয়া যাচ্ছে
তা কেবল হরমুজ প্রণালীকে আবার উন্মুক্ত করার মধ্যেই সীমাবদ্ধ। অথচ ট্রাম্পের এই বোকামির যুদ্ধ শুরুর আগেও খোলা ছিল এই গুরুত্বপূর্ণ জলপথ। তার মতে এত বড় মূল্য দিয়ে শেষ পর্যন্ত যদি আগের অবস্থাতেই ফিরে যেতে হয় তাহলে সেটিকে কোনোভাবেই বিজয় বলা যায় না। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, অবরোধ আর পাল্টাপাল্টি হুমকির পর অবশেষে স্বাক্ষর হয়েছে যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি, যার ফলে প্রায় 2 মাস পর খুলতে যাচ্ছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। তবে যুদ্ধ চলাকালীন অন্যান্য অনেক দেশের তেল বাণিজ্য বন্ধ থাকলেও ইরান চালিয়ে গেছে তেল রপ্তানি। মার্কিন বাহিনীকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই জলপথ পাড়ি দিয়েছে ইরানের তেলবাহী সুপার ট্যাঙ্কারগুলো। আর সে পরিমাণটাও নেহাতি কম নয়। অবরোধ চলাকালীন সময়ে প্রায় 4 বিলিয়ন ব্যারেল তেল পার করেছে দেশটি। বিস্তারিত সুপ্তি রায়ের প্রতিবেদনে। 2 মাস ধরে আটকে থাকার পর অবশেষে হরমুজ প্রণালী পেরিয়ে বিশ্ববাজারের পথে রওনা হয়েছে ইরানের কোটি কোটি ব্যারেল তেল। যুক্তরাষ্ট্রের নজরদারি ও অবরোধের মধ্যেই অন্তত 2টি সুপার ট্যাঙ্কার সফলভাবে হরমুজ অতিক্রম করেছে। আর ঠিক এমন সময় ওয়াশিংটন ও তেহরান বসতে যাচ্ছে নতুন শান্তি আলোচনায়। ফলে অনেকের চোখে এটি শুধু তেল রপ্তানির খবর নয়, বরং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমারও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। তেল ও জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ট্যাঙ্কার ট্র্যাকার্সের বরাতে রয়টার্স জানিয়েছে, ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির অন্তত 2টি সুপার ট্যাঙ্কার ডিওনা ও হিরো 2 যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবরোধ এলাকা অতিক্রম করেছে। এই 2 জাহাজে ছিল প্রায় 3.8 মিলিয়ন ব্যারেল ইরানি অপরিশোধিত তেল। স্যাটেলাইট ছবি ও ডিজিটাল ট্র্যাকিং এর তথ্যের ভিত্তিতে ওয়েবসাইটটি একে গত 2 মাসের মধ্যে ইরানের প্রথম বড় তেল রপ্তানি হিসেবে উল্লেখ করেছে। পরে আরও একটি ট্যাঙ্কার ওই একই এলাকা অতিক্রম করেছে বলেও জানানো হয়। এরই মধ্যে 2 দিন পর সুইজারল্যান্ডের বার্গেনস্টক মাউন্টেন রিসোর্টে নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র, যেখানে পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতার চেষ্টা চলবে। ফলে শুক্রবার শুরু হতে যাওয়া এই বৈঠককে একটি চূড়ান্ত শান্তি চুক্তির দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এদিকে হরমুজ প্রণালী খুলে যাওয়ার খবরে আন্তর্জাতিক বাজারে কিছুটা কমেছে তেলের দাম। তবে যুদ্ধ শেষ হওয়ার যে আশাবাদ তৈরি হয়েছিল, দক্ষিণ লেবাননে ইসরায়েলের নতুন হামলার কারণে তা অনিশ্চয়তার মুখে পড়েছে আবারও। ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু হিসেবে নিজেকে তুলে ধরতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তিনি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকতো না। একই সঙ্গে দীর্ঘদিনের মিত্র বেনিয়ামিন নেতানিয়াহুকেও দিলেন নতুন বার্তা। বিশেষ করে লেবানন ইস্যুতে অসন্তোষ প্রকাশ করে তাকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন এই প্রেসিডেন্ট। হাওলাদার শামীমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু হিসেবে নিজেকে তুলে ধরতে গিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তিনি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকতো না। একই সঙ্গে দীর্ঘদিনের মিত্র বেনিয়ামিন নেতানিয়াহুকেও দিলেন নতুন বার্তা। বিশেষ করে লেবানন ইস্যুতে তাকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন এই প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামানোর আলোচনা যখন পৌঁছেছে নতুন এক মোড়ে, ঠিক তখনই তার এমন মন্তব্য নতুন করে জন্ম দিয়েছে বিতর্কের। শুধু নিজের ভূমিকার প্রশংসাই করেননি ডোনাল্ড ট্রাম্প, বরং তার এই দাবির কথা শুনে অনেকেই হয়েছেন বিস্মিত। সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি না থাকলে শুধু যুক্তরাষ্ট্রের সমর্থনই নয়, ইসরায়েলের অস্তিত্বও টিকে থাকতো না। তার ভাষ্য অনুযায়ী অতীতে এমন কিছু সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন যেগুলো নেয়ার সাহস অন্য কোনো মার্কিন প্রেসিডেন্ট দেখাননি। তাই তার বিশ্বাস, বর্তমান অবস্থায় ইসরায়েলের টিকে থাকার পেছনেও রয়েছে তার বড় ভূমিকা। ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনে দেয়া বক্তব্যে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নিজের সম্পর্কের কথাও তুলে ধরেন। তিনি জানান, নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো। তবে একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে করতে হবে আরো দায়িত্বশীল আচরণ। ট্রাম্পের এই মন্তব্যের পেছনে বড় কারণ লেবানন ও হিজবুল্লাহকে ঘিরে ইসরায়েলের সামরিক অভিযান, জানিয়ে বেশ অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন এই প্রেসিডেন্ট। তিনি বলেন, লেবানন ও হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের আচরণ তার ভালো লাগেনি। তাদের আরও দ্রুত কাজটি শেষ করা উচিত ছিল। বিষয়টি অনেক বেশি দীর্ঘায়িত হয়েছে। এমন হলে ইরানের সঙ্গে বড় ধরনের সমঝোতার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই তিনি পরোক্ষভাবে নেতানিয়াহুকে সতর্ক করে দিয়েছেন বলেই ধারণা সমর বিশ্লেষকদের। এদিকে এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা নিয়ে ঐক্যমত
মেরামতের খবর সামনে আসছে, তবে সেই সমঝোতা নিয়ে ইসরায়েলের ভেতরেই দেখা দিয়েছে মতবিরোধ। দেশটির অনেক নেতা ও মন্ত্রী প্রকাশ্যে করেছেন এর সমালোচনা। তাদের আশঙ্কা, এই সমঝোতা ইরানের উপর চাপ কমিয়ে দিতে পারে এবং ইসরায়েলের নিরাপত্তার জন্য তৈরি করতে পারে নতুন ঝুঁকি। ইরানের সঙ্গে নতুন করে সংঘাত এড়াতে সংযুক্ত আরব আমিরাত নাকি গোপনে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েছে তেহরানকে। কয়েকটি আঞ্চলিক সূত্রের বরাতে এমন তথ্য প্রকাশ করে রয়টার্স। এমনকি দাবি করা হয় দুই পক্ষের গোপন সমঝোতার অংশ হিসেবে প্রথম কিস্তি ৩০০ কোটি ডলার ইতোমধ্যেই ইরানের হাতে পৌঁছেছে। আন্তর্জাতিক গণমাধ্যম এই খবর প্রকাশ হতেই শুরু হয় ব্যাপক আলোচনা। তবে কিছুক্ষণের মধ্যে পাল্টা বিবৃতি দিয়ে পুরো বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় সংযুক্ত আরব আমিরাত। ইরানের হামলায় যখন নিরাপত্তা ও অর্থনীতি নিয়ে চাপে পড়েছে সংযুক্ত আরব আমিরাত, ঠিক তখনই নতুন হামলা ঠেকাতে ইরানকে বিলিয়ন বিলিয়ন ডলার দিতে রাজি হয় আবুধাবি। কয়েকটি সূত্রের বরাতে এমন তথ্য প্রকাশ করে রয়টার্স। এমনকি দাবি করা হয় দুই পক্ষের গোপন সমঝোতার অংশ হিসেবে প্রথম কিস্তির ৩০০ কোটি ডলার ইতোমধ্যেই ইরানকে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর প্রকাশ হতেই শুরু হয় আলোচনার ঝড়। কিছুক্ষণের মধ্যে পাল্টা বিবৃতি দিয়ে পুরো বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় সংযুক্ত আরব আমিরাত। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সমঝোতা আলোচনার মধ্যেই এই অর্থ ছাড়ের বিষয়ে আলোচনা শুরু হয়। কয়েকটি আঞ্চলিক সূত্রের দাবি, ইরান আর হামলা করবে না এই শর্তে মোট ১০ বিলিয়ন ডলার ছাড়তে রাজি হয়েছে আবুধাবি। এমনকি কিছু সূত্রের মতে এই অঙ্ক ২০ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধের সময় ইরানের হামলায় দুবাইয়ের হোটেলগুলো প্রায় খালি হয়ে যায়, বহু প্রবাসী দেশ ছেড়ে চলে যান এবং নিরাপদ ব্যবসা কেন্দ্র হিসেবে সংযুক্ত আরব আমিরাতের যে সুনাম ছিল তাতেও বড় ধাক্কা লাগে। এমন পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার অংশ হিসেবেই এই সমঝোতার পথে হাঁটতে পারে আবুধাবি। তবে এসব দাবি সরাসরি অস্বীকার করেছে সংযুক্ত আরব আমিরাত। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের কোনো জব্দকৃত তহবিল মুক্ত করা, স্থানান্তর করা বা আমিরাতের মাধ্যমে সরবরাহ করার মতো কোনো ঘটনা ঘটেনি। আমিরাতের ভাষায় এসব অভিযোগের ভিত্তি নেই কোনো, এবং বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্কও নেই। একই সঙ্গে গণমাধ্যমগুলোকে তথ্য প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি বলেছে, সংবাদ প্রকাশের ক্ষেত্রে অবশ্যই নির্ভরযোগ্য ও সরকারি সূত্রের উপর ভরসা করতে হবে। যাচাই না করা তথ্য এবং ভিত্তিহীন অভিযোগ প্রকাশ বা প্রচার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দেশটি। ফলে ইরানকে ১০ বিলিয়ন ডলার ছাড় দেওয়ার খবর কি সত্যি কোনো গোপন সমঝোতার অংশ ছিল, নাকি এটি ছিল নাম প্রকাশে অনিচ্ছুক তথ্য নির্ভর এমন একটি দাবি যেটিকে প্রকাশ্যে অস্বীকার করছে আবুধাবি? সে বিতর্ক নতুন করে মধ্যপ্রাচ্যের কূটনীতি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জন্ম দিয়েছে নানা প্রশ্নের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের আলবেনিয়ায় বিলাসবহুল রিসোর্ট নির্মাণ পরিকল্পনার বিরুদ্ধে রাস্তায় নেমেছেন হাজারো মানুষ। আর এই আন্দোলনের সবচেয়ে অদ্ভুত ও আলোচিত প্রতীক হয়ে উঠেছে একটি গোলাপি ফ্লেমিঙ্গো পাখি। পরিবেশবাদী থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক কর্মী অনেকেই এখন এই পাখিটিকেই বেছে নিয়েছেন প্রতিবাদের প্রতীক হিসেবে। কারণ তাদের আশঙ্কা, এই প্রকল্প শুধু একটি পর্যটন কেন্দ্র নির্মাণের বিষয় নয়, বরং এটি হুমকির মুখে ফেলতে পারে সংরক্ষিত জলাভূমি ও সেখানকার জীববৈচিত্র্যকে। বিস্তারিত প্রতিবেদনে। প্রথমে প্রেমে পড়েছিলেন দেশটির, এরপর এলো বিলিয়ন ডলারের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন এখন পরিণত হয়েছে এক বড় বিতর্কে। ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিলাসবহুল রিসোর্ট প্রকল্পের বিরুদ্ধে ফুঁসে উঠেছে আলবেনিয়া। রাস্তায় নেমেছেন হাজারো মানুষ, আর আন্দোলনের প্রতীক হয়ে উঠেছে একটি পাখি, গোলাপি ফ্লেমিঙ্গো। ভূমধ্যসাগরের তীর ঘেঁষা ছোট্ট দেশ আলবেনিয়া ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলা দেশটি এখন উত্তাল এই নতুন বিতর্কে। আর এই সবকিছুর কেন্দ্রে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। আলবেনিয়ার উপকূলে গড়ে উঠতে যাওয়া বিলাসবহুল রিসোর্ট এখন শুধু একটি নির্মাণ প্রকল্প নয়, বরং পরিবেশ, রাজনীতি আর উন্নয়নের লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছে। সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও তার স্ত্রী ইভাঙ্কা ট্রাম্প কয়েক বছর আগেই নৌভ্রমণে এসে আলবেনিয়ার প্রেমে পড়েছিলেন। এরপরই জন্ম নেয় বিশাল এক স্বপ্ন। দেশটির দক্ষিণ উপকূলে বিলাসবহুল অবকাশ যাপন কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করা হয়, যে প্রকল্পের মূল্য কয়েকশো কোটি ইউরো। কিন্তু এই স্বপ্নই এখন পরিণত হয়েছে বড় বিতর্কে, কারণ যে এলাকায় রিসোর্ট নির্মাণের পরিকল্পনা করা হয়েছে সেটি একটি সংরক্ষিত জলাভূমির কাছাকাছি, যেখানে আশ্রয় নেয় গোলাপি ফ্লেমিঙ্গো, সামুদ্রিক কচ্ছপ ও সিল। পরিবেশবাদীদের আশঙ্কা এই প্রকল্প বাস্তবায়ন হলে ওই অঞ্চলের জীববৈচিত্র্য পড়বে ভয়াবহ ক্ষতির মুখে, আর সেই উদ্বেগ থেকেই রাস্তায় নেমেছেন হাজারো মানুষ। আলবেনিয়ার রাজধানী তিরানা থেকে শুরু করে দক্ষিণ উপকূল পর্যন্ত ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। বিক্ষোভকারীদের হাতে দেখা যাচ্ছে গোলাপি রঙের ফোলানো ফ্লেমিঙ্গো, প্ল্যাকার্ডে লেখা ফ্লেমিঙ্গো রেভলিউশন। আন্দোলনকারীদের দাবি শুধু প্রকৃতি নয়, তারা সরকারের নানা ব্যর্থতার বিরুদ্ধেও করছেন প্রতিবাদ। তাদের অভিযোগ, দীর্ঘ 13 বছর ক্ষমতায় থেকেও দুর্নীতি দূর করতে পারেননি এই সরকার। অন্যদিকে প্রধানমন্ত্রী এদি রমা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি কোনোভাবেই প্রকল্প থেকে সরে আসবেন না। তার মতে এই প্রকল্প আলবেনিয়ার জন্য একটি বড় সুযোগ। তিনি বিশ্বাস করেন এটি ইউরোপের উন্নয়নে অবদান রাখবে। প্রধানমন্ত্রী আরও দাবি করেন প্রকল্পের চূড়ান্ত নকশা সামনে এলে মানুষ বিস্মিত হবে। তার ভাষায় এটি হবে অসাধারণ সুন্দর একটি উদ্যোগ। রামার সঙ্গে জ্যারেড কুশনার ও ইভাঙ্কার ব্যক্তিগত সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। তিনি তাদের ভালো বিনয়ী ও মানবিক মানুষ বলেও বর্ণনা করেছেন। এদিকে বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে যখন নির্মাণস্থলের চারপাশে কাঁটাতারের বেড়া বসানো হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পরে সেই বেড়া সরিয়ে নেওয়া হয়। প্রধানমন্ত্রী নিজেও সেই সিদ্ধান্তকে লজ্জাজনক বলে স্বীকার করেছেন। তবে তিনি এখনও পরিবেশগত ক্ষতির আশঙ্কাকে খুব বেশি গুরুত্ব দিতে রাজি নন, কারণ তার মতে উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ দুটোই একসঙ্গে সম্ভব। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি, প্রযুক্তি জগতের কিংবদন্তি আর মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস, কিন্তু এবার তাকে ঘিরে সামনে এসেছে এক অস্বস্তিকর অধ্যায়। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন তার ব্যক্তিগত জীবনের গোপন তথ্য ব্যবহার করে নাকি চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন বলে দাবি করেছেন স্বয়ং বিল গেটস। বহু বছর ধরে জেফ্রি এপস্টিনকে ঘিরে নানা বিতর্ক ও ষড়যন্ত্রের গল্প শোনা গেলেও এবার সেই তালিকায় নতুন করে যোগ হলো এই ধন কুবেরের নাম। অবশেষে কংগ্রেসের সামনে এ নিয়ে মুখ খুলেছেন তিনি। আর তার সেই বক্তব্যের পর আবারও আলোচনায় উঠে এসেছে এপস্টিনকে ঘিরে বহু পুরনো বিতর্ক ও প্রশ্ন। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি, প্রযুক্তি জগতের কিংবদন্তি আর মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস, কিন্তু এবার তাকে ঘিরে সামনে এসেছে এক অস্বস্তিকর অধ্যায়। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন তার ব্যক্তিগত জীবনের গোপন তথ্য ব্যবহার করে নাকি চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন বলে দাবি করেছেন স্বয়ং বিল গেটস। বহু বছর ধরে জেফ্রি এপস্টিনকে ঘিরে নানা বিতর্ক ও ষড়যন্ত্রের গল্প শোনা গেলেও এবার সেই তালিকায় নতুন করে যোগ হলো এই ধন কুবেরের নাম। অবশেষে কংগ্রেসের সামনে এ নিয়ে মুখ খুলেছেন তিনি। মার্কিন কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটির সামনে দেয়া সাক্ষ্যে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা দাবি করেছেন কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন তার ব্যক্তিগত জীবনের কিছু সংবেদনশীল তথ্য জেনে গিয়েছিলেন। এর মধ্যে ছিল বৈবাহিক জীবনে বিশ্বস্ত না থাকার বিষয়। সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। গেটস আরও জানান এপস্টিন সেই তথ্যকে কাজে লাগিয়ে তার উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন, তবে তিনি দাবি করেন কখনোই সেই চাপে তিনি নতি স্বীকার করেননি। বিল গেটসের ভাষ্য অনুযায়ী 2011 সালে এপস্টিনের সঙ্গে তার পরিচয় হয়। সে সময় এপস্টিন বিশ্ব স্বাস্থ্য খাতে $100 কোটি তহবিল সংগ্রহ করতে পারবেন বলে আশ্বাস দিয়েছিলেন। গেটস স্বীকার করে বলেন তিনি জানতেন এপস্টিন অতীতে আইনি সমস্যায় জড়িয়েছিলেন, কিন্তু সেই অপরাধের প্রকৃত ভয়াবহতা তিনি উপলব্ধি করতে পারেননি। পরে বুঝতে পারেন এপস্টিনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা ছিল তার জীবনের একটি মারাত্মক ভুল। কংগ্রেস সদস্যদের সামনে গেটস স্পষ্ট করে বলেন তিনি কখনো এপস্টিনের ব্যক্তিগত দ্বীপ, খামারবাড়ি বা ফ্লোরিডার বাসভবনে যাননি। তিনি আরও দাবি করেন কখনো কখনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না এমন কাউকে ভুক্তভোগীও বানাননি। গেটস জানান 2014 সালের ডিসেম্বরে তাদের যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়, কিন্তু এরপরও এপস্টিন তার সম্পর্কে জানা তথ্যের সঙ্গে আরও কিছু মিথ্যা তথ্য যোগ করে যোগাযোগের চেষ্টা করেছিলেন। এদিকে কংগ্রেসের ডেমোক্রেটরা জানান গেটস স্বীকার করেছেন যে তিনি জানতেন এপস্টিন যৌন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তারপরও ধনী দাতাদের সঙ্গে যোগাযোগের আশায় তার সঙ্গে সীমিত সম্পর্ক বজায় রেখেছিলেন। চলতি বছর জেফ্রি এপস্টিন সংক্রান্ত লাখ লাখ পৃষ্ঠার নথি প্রকাশের পর আবারও আলোচনায় আসে তাদের সম্পর্ক। প্রকাশিত কিছু খসড়া ইমেইলে বিল গেটসকে ঘিরে আসে নানা অভিযোগ, তবে গেটস সেগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি দাবি করেছেন এপস্টিন প্রায় নিজের কাছে নিজেই ইমেইল লিখতেন এবং সেখানে এমন সব তথ্য উল্লেখ করতেন যেগুলোর বাস্তবে কোনো ভিত্তি ছিল না। সবশেষে গেটস বলেন তিনি সব নথি প্রকাশের পক্ষপাতী। তার আশা সত্য উদ্ঘাটনের মাধ্যমে এপস্টিনের শিকার হওয়া ব্যক্তিরা ন্যায় বিচার পাবেন।
জন্মদিনের শুভেচ্ছা পাওয়া অস্বাভাবিক কিছু নয়, কিন্তু একই দিনে বিশ্বের সবচেয়ে তিক্ত এই দুই প্রতিপক্ষ নেতার কাছ থেকে শুভেচ্ছা পাওয়া নিঃসন্দেহে বিরল ঘটনা। ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনেও ঘটেছে ঠিক সেটি। একদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আর শুভেচ্ছা বিনিময় এই ফোনালাপ শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকেনি, বরং দুই নেতার সঙ্গে রুশ ইউক্রেন যুদ্ধ এবং শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সুপ্তি রায়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জন্মদিনের শুভেচ্ছা আর উদযাপন তো ছিলই, তবে ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনে সবচেয়ে বড় উপহার এলো বিশ্বের এমন দুই দেশের নেতার কাছ থেকে যাদের একে অপরের সঙ্গে রয়েছে বৈরী সম্পর্ক। একদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জন্মদিনে এই দুই নেতার সঙ্গেই ফোনে কথা বলেছেন তিনি, আর সেই আলোচনার মূল বিষয়বস্তু ছিল দুই পক্ষের কাছে যুদ্ধ বন্ধের আহ্বান। Дональд Трамп сказал, что договоренность близка, и он рассчитывает, что итоги сложных, но в конце концов. ক্রেমলিনের তথ্য অনুযায়ী রোববার প্রায় 1 ঘণ্টাব্যাপী ফোনালাপে ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে মস্কো ও ওয়াশিংটনের মধ্যকার দ্বিপাক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা করেন দুই নেতা। ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ জানান, এই আলাপে ট্রাম্প আবারও আহ্বান জানিয়েছিলেন ইউক্রেনের যুদ্ধ বন্ধের বিষয়ে। মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার শিগগিরই আবার রাশিয়ায় সফরে যাবেন বলেও একমত হয়েছেন দুই নেতা। এ সময় পুতিন ট্রাম্পকে জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যদি বৈঠক করতে চান তাহলে তাকে মস্কোতে আসতে হবে। তবে এমন প্রস্তাব অতীতেও একাধিকবার প্রত্যাখ্যান করেছে জেলেনস্কি। ক্রেমলিনের বিবৃতিতে আরও বলা হয়, ট্রাম্প পুতিনকে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ সংক্রান্ত একটি চুক্তি চূড়ান্ত হয়েছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে ট্রাম্প কথা বলেছেন জেলেনস্কির সঙ্গেও। এই সময় ইউক্রেনের প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্টকে জন্মদিনের শুভেচ্ছা জানান। জেলেনস্কির ভাষায় দুই নেতার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, যার মধ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়টি ছিল অন্যতম। এছাড়া চলতি সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠিতব্য G7 শীর্ষ সম্মেলনের সময় এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করবেন বলেও একমত হয়েছেন ট্রাম্প ও জেলেনস্কি। অর্থাৎ নিজের জন্মদিনে বিশ্বের দুই যুদ্ধরত পক্ষের নেতার সঙ্গে কথা বলে শান্তির বার্তা দেওয়ার চেষ্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই প্রচেষ্টা শেষ পর্যন্ত ইউক্রেন যুদ্ধ থামাতে কতটা সফল হবে সেটাই এখন দেখার বিষয়। ইউক্রেন যুদ্ধে 4 বছর পেরিয়ে গেলেও থামছে না সংঘাতের ধরন বদলের গল্প। ড্রোন, সাইবার হামলা ও গুপ্তচর বৃত্তির পর এবার সামনে এসেছে আরও উদ্বেগজনক অভিযোগ। ইউক্রেনের দাবি, সেনাদের টার্গেট করতে অস্ত্রের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে প্রেম, অর্থের প্রলোভন এবং ব্যক্তিগত সম্পর্ককে। ইউক্রেনের পুলিশ প্রধান ইভান ভিহিভস্কি দাবি করেছেন, ইউক্রেনীয় সেনাদের হত্যার জন্য রুশ গোয়েন্দা সংস্থাগুলো ব্যবহার করেছে দেশটির কিশোরী ও তরুণীদের। হাওলাদার শামীমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র বা ড্রোনের ব্যবহার নতুন কিছু নয়, কিন্তু এবার সামনে এসেছে আরো ভয়ঙ্কর এক অভিযোগ। ইউক্রেন বলছে তাদের সেনাদের হত্যার জন্য অস্ত্র নয়, বরং নিজেদের দেশের কিশোরী ও তরুণীদেরই ব্যবহার করছে রাশিয়ার গোয়েন্দারা। প্রেম, টাকা আর গোপন নির্দেশের জালে ফেলে চালানো হচ্ছে এক ভয়ঙ্কর খেলা। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের ৪র্থ বছরে এসে নতুন এক উদ্বেগজনক অভিযোগ এসেছে সামনে। ইউক্রেনের পুলিশ প্রধান ইভান ভিহিভস্কি দাবি করেছেন, ইউক্রেনীয় সেনাদের হত্যার জন্য রুশ গোয়েন্দা সংস্থাগুলো ব্যবহার করছে দেশটির কিশোরী ও তরুণীদের। সম্প্রতি এক সেনা সদস্যকে বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরীকে গ্রেপ্তার করার পরই সামনে আসে চাঞ্চল্যকর এই তথ্য। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। গেল বুধবার ইউক্রেনের সংবাদ মাধ্যম সেন্সর.নেটকে দেয়া এক সাক্ষাৎকারে পুলিশ প্রধান জানান, চলতি বছর এ ধরনের ৬টি হত্যাকাণ্ড পরিকল্পনা করা হয়েছিল। এর মধ্যে একটি হামলা ঘটার আগেই তা প্রতিহত করতে সক্ষম হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তার দাবি, রাশিয়ার বিশেষ গোয়েন্দা সংস্থাগুলো দূর থেকেই পুরো পরিকল্পনা পরিচালনা করছে, আর মাঠ পর্যায়ে কাজ করছে ইউক্রেনেরই কিছু নাগরিক। পুলিশ প্রধানের ভাষ্য অনুযায়ী টেলিগ্রাম সহ বিভিন্ন মেসেজিং প্ল্যাটফর্মে যোগাযোগ করা হয় তরুণীদের সঙ্গে। তাদের দ্রুত ও সহজে অর্থ উপার্জনের প্রলোভন দেখানো হয়। এরপর ডেটিং ওয়েবসাইটের মাধ্যমে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়। এমনকি দেখা করার জন্য বাড়ি ভাড়ার খরচও বহন করেন রুশ নিয়োগকারীরা। ভিহিভস্কি আরো বলেন, এরপর সেনাদের খাবার বা পানীয়ের সঙ্গে ম্যাথাডন নামের শক্তিশালী ব্যথানাশক ওষুধ মিশিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অতিরিক্ত মাত্রায় এই ওষুধ মানুষের মৃত্যুর কারণ হতে পারে। গেল সপ্তাহে পশ্চিম ইউক্রেনের ঝিতোমির অঞ্চল থেকে ১৭ বছর বয়সী এক কিশোরীকে গ্রেপ্তার করা হয়।
তদন্তকারীরা জানিয়েছেন সে নিয়মিত টেলিগ্রামের মাধ্যমে এক রুশ গোয়েন্দা এজেন্টের সঙ্গে যোগাযোগ রাখছিল। তার কাছ থেকে উদ্ধার করা একটি পার্সেলে স্ফটিকের মতো এক ধরনের পদার্থ পাওয়া গেছে। পুলিশের ধারণা সেটি ম্যাথাডন ছিল। ইউক্রেনের নিরাপত্তা সংস্থার তথ্য অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 1100-র বেশি ইউক্রেনীয় নাগরিকদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, নাশকতা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। সমর বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধ এখন শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম, মেসেজিং অ্যাপ এবং ব্যক্তিগত সম্পর্ক ধীরে ধীরে পরিণত হচ্ছে নতুন যুদ্ধাস্ত্রে। একসময় যুদ্ধ মানেই ছিল বন্দুক আর বোমার লড়াই, কিন্তু এখন অভিযোগ উঠছে প্রেম, বিশ্বাস আর অর্থের প্রলোভনকেও অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর যদি ইউক্রেনের এই অভিযোগ সত্যি হয়ে থাকে, তাহলে আধুনিক যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর ফ্রন্টলাইন হয়তো আর যুদ্ধক্ষেত্রে নয়, বরং মানুষের ব্যক্তিগত সম্পর্কের ভেতরেই তৈরি হচ্ছে। দর্শক, সপ্তাহের বিষয় পর্যন্তই। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। অবশেষে স্বাক্ষর হলো যুক্তরাষ্ট্র ইরান বহুল প্রতীক্ষিত শান্তি চুক্তি, সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্র প্রকাশ করল চুক্তির 14 দফা। তেহরান ওয়াশিংটন কে বেশি সুবিধা পেল, সেটাই এখন প্রধান আলোচনা। ইরানের সঙ্গে ট্রাম্পের চুক্তিতে যুক্তরাষ্ট্রের তীব্র ক্ষোভ, আত্মসমর্পণ দলিল বলছেন ডেমোক্রেটরা। মার্কিন বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে ইরান, অবরোধ সত্ত্বেও হরমুজ দিয়ে পার করেছে প্রায় 4 বিলিয়ন ব্যারেল তেল। আমি না থাকলে ইসরায়েলও থাকতো না, নেতানিয়াহুকে সতর্কবার্তা দিলেন ট্রাম্প। অর্থের বিনিময়ে বন্ধ হলো ইরানের হামলা, সংবাদ মাধ্যমের দাবি, আমিরাতের অস্বীকার। ট্রাম্পের জামাতার বিলাসবহুল প্রকল্প ঘিরে উত্তাল আলবেনিয়া, ফ্লেমিঙ্গো পাখি নিয়ে রাস্তায় হাজারো মানুষ। পরকীয়ার তথ্য দিয়ে ব্ল্যাকমেইলের চেষ্টা করেছিলেন অ্যাপস্টিন, বিল গেটসের ভয়ঙ্কর স্বীকারোক্তি। জন্মদিনে ট্রাম্পের কাছে ফোন করলেন পুতিন ও জেলেনস্কি, যুদ্ধ বন্ধ নিয়ে চলেছে আলোচনা। ইউক্রেনীয় সেনাদের হত্যায় সে দেশের তরুণীদেরই ব্যবহার করছে রাশিয়া। দর্শক, এই ছিল সপ্তাহের বিষয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।